স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ অনেক জায়গায় জলাবদ্ধতা, জনভোগান্তি। হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ। যশোরের বেনাপোলে মরুর জাহাজ উটের খামার, ঈদ সামনে রেখে বেড়েছে ব্যস্ততা। এবারে বিস্তারিত। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও ঢাকার সঙ্গে চলাচলকারী সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ভারী বর্ষণের ফলে প্লাবিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকা। নগরীর বটতলা, পলাশপুর, বগুড়া রোড, করিমকুটির সহ বিভিন্ন এলাকায় সড়ক প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাব দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। বরগুনায় বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার বিভিন্ন উপজেলার নাজুক বেড়িবাঁধগুলো ছুটে গিয়ে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে। বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপটি ক্রমে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপটি সাগর থেকে ল্যান্ড ক্রস করা শুরু করেছিল গতকালকে, এবং আজকে পর্যন্ত এটার অবস্থান হলো টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায়, এবং এটা স্থল নিম্নচাপ হিসেবে আছে দুর্বল হয়ে। ল্যান্ড ডিপ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এবং আজকে দিনের মধ্যে হয়তোবা, আজকে আমাদের ৩০ তারিখ, আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের পরিণত হতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম, আজকে হয়তো সেটা হতে পারে, এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে। তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। পরিমাণটা বললাম কি, যে গতকালকে আমাদের ঢাকায় ১৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত। ১৯৬ মিলিমিটার এবং ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাঝদিকুট বা নোয়াখালীতে। তবে সেই হেভি রেইনফল বা ভারী বর্ষণের সতর্কবাণীটা সারা দেশের জন্য প্রযোজ্য থাকবে। তবে বৃষ্টির পরিমাণটা এতটা পরিমাণ না হয়, সামান্য পরিমাণ কমে আসতে পারে। দর্শক, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট পরিস্থিতির খবর নিয়ে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, কক্সবাজারের জনজীবনে নিম্নচাপের এই মুহূর্তের প্রভাব কেমন দেখছেন? আনোয়ারুল, আপনি জানেন যে গতকাল থেকে কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে, এবং গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটা উপকূল অতিক্রম করেছে। উপকূল অতিক্রম করলেও কিন্তু এখনো পর্যন্ত দমকা হওয়া, তেমে তেমে বৃষ্টি অব্যাহত আছে। এই অবস্থায় কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, সেন্ট মার্টিন দ্বীপে ৩০টি মতো গ্রাম প্লাবিত হয়েছে। তন্মধ্যে সেখানে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, প্রায় কয়েক হাজার মানুষ দুর্ভোগে রয়েছে। এই অবস্থা কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে, যেমন মহেশখালী, কুতুবদিয়ার বেড়িবাঁধ ভেঙে গেছে, এবং বদরখালীর পেকুয়া বেড়িবাঁধ ভেঙে লোকালে প্লাবিত হয়েছে, এবং নিম্নাঞ্চল সেখানে প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ার পর সেখানে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে কক্সবাজারের সেন্ট মার্টিনে প্রায় ৫ শতাধিক পানি নিচে তলিয়ে গেছে, সেখানে প্লাবিত হয়েছে। এবং টেকনাফের শাহপুরের দ্বীপ, সেখানে বেড়িবাঁধ ভেঙে মানুষ লোকালে পানি ঢুকে পড়েছে, সেখানেও মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অবস্থা কক্সবাজারের বদরখালীতে, চকরিয়া বদরখালীতে একজন বজ্রপাতে ইমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই কক্সবাজারের সদর উপজেলার কক্সবাজারের যে সমুদ্র এলাকা, সৈকত এলাকা, সেখানে ঝাউবন উপরে গেছে, শত শত ঝাউ গাছ উপরে গিয়েছে। এখনো দমকা হাওয়া অব্যাহত আছে, তেমে তেমে বৃষ্টি অব্যাহত আছে। আবহাওয়া অফিসে সহকারী পরিচালক আব্দুল হান্নান তিনি জানিয়েছেন উপকূল অতিক্রম করলেও নিম্নচাপটি এখনো স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি আগামীকাল পর্যন্ত সেটা দমকা ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। হারুন, বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি কি কক্সবাজারে, আমাদের একটু জানাবেন? বিদ্যুৎ সরবরাহ কি স্বাভাবিক রয়েছে? হ্যাঁ, বিদ্যুৎ সরবরাহ সকাল থেকে কিছুটা বিভিন্ন এলাকায় গত রাত পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বেশিরভাগ এলাকায়, এবং জাতীয় গ্রিডের সমস্যা হয়েছিল। তারা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ হয়তো গত বিকেল ২টা থেকে বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করতে পেরেছে এবং সংযোগ স্থাপিত করতে পেরেছে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে। জি হারুন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে নিম্নচাপের খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।
এবারে আমরা চলে যাব হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আকলাস আহমেদ। আকলাস, হবিগঞ্জে আজ বৃষ্টিপাত কেমন হচ্ছে এবং এর প্রভাব আমাদের জানান। আনোয়ারুল, আপনি জানেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সারা দেশের অন্যান্য জেলার ন্যায় হবিগঞ্জেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিশেষ করে গতকাল সকাল থেকে রাত্রে 3টা পর্যন্ত একটানা বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হয়েছে। আজকে সকালের 9টা পর্যন্ত হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের যেটা আমাদের জানিয়েছে যে 77 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে তারা। বিশেষ করে হবিগঞ্জে একটি সমস্যা আপনি জানেন যে বৃষ্টিপাত বেশি হলে এবং খোয়াই নদীতে পানি বৃদ্ধি পায়, এতে করে হবিগঞ্জে শেষে বন্যার পরিস্থিতি দেখা দেয়। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে হবিগঞ্জে কয়েকটি বাঁধ কিন্তু ইতিমধ্যে ধসে গেছে। এর মধ্যে আমি এখন আছি যে হবিগঞ্জের খোয়াই নদীর যে পূর্ব ভাদুই পয়েন্টে, এখানে আপনার পূর্ব বাদুর যে মাসুলিয়ার যে পয়েন্টের যে এখানে যে বাঁধটা রয়েছে, এই বাঁধটা কিন্তু আসলে ধসে পড়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 400 মিটার পর্যন্ত বাঁধ ধসে পড়েছে, যে কারণে হবিগঞ্জের যে খোয়াইয়ের পূর্ব পাড়ের বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে এখানের পোল তেগুড়িয়া লস্করপুর ইউনিয়নবাসী একটা নিম্নাঞ্চলে বসবাস করে তারা। খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে এবং বন্যার পরিস্থিতি হলে তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দেয়। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন ইতিমধ্যে যে হবিগঞ্জের যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে তারা পর্যবেক্ষণ করেছে, পাশাপাশি এই বন্যা পরিস্থিতিতে বাঁধগুলো মেরামতে তারা কাজ করছে। এখন পর্যন্ত আপনার তারা এই প্রায় 32,000 সিনথেটিক জিও ব্যাগ তারা প্রস্তুত করেছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে কাজ করছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বিশেষ করে হবিগঞ্জের যে কয়েকটি নদ নদী রয়েছে এর মধ্যে খোয়াই এবং কুশিয়ারা নদী গুরুত্বপূর্ণ। এই নদীগুলার পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় তখন বন্যা দেখা দেয়। বিশেষ করে এখন এই বিষয়টি বর্তমানে আতঙ্ক দেখা দিয়েছে। আমরা এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটা জানিয়েছে, খোয়াই নদীর যে মাসুলিয়া পয়েন্ট রয়েছে সেটা এখনো বিপদসীমার 537 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং স্বাস্থ্যগঞ্জ পয়েন্টের 435 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর যে বানিয়াচঙ্গের মারকুলি এবং আজমিরিগঞ্জের 100 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে এখন পর্যন্ত বন্যার তেমন একটি পরিস্থিতি দেখা যায়নি, তবে বাঁধ ধসে যাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে একটা ভোগান্তি দেখা দিয়েছে। পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে। আমরা দেখতে পেরেছি যে শহরে যেগুলা ড্রেন বন্ধ হওয়ার কারণে শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু পানি প্রবেশ করেছে, এতে করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু দুর্ভোগ দেখা দিয়েছে। আনোয়ারুল। জি আকলাস, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আকলাস আহমেদ প্রিয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী রেমা কালেঙ্গা জঙ্গল দিয়ে আজ 22 জনকে পুশিন করেছে ভারতীয় বিএসএফ। বিজিবি জানায় ভোরে কালেঙ্গা সীমান্তবর্তী ডেবরাবাড়ি এলাকা দিয়ে তাদেরকে ঠেলে দেওয়া হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা 22 জনকে আটক করে স্থানীয় একটি বাড়িতে রাখেন। তাদের মধ্যে পুরুষ 9 জন, নারী 8 জন এবং 5টি শিশু রয়েছে। এর আগে 26 মে ওই সীমান্ত দিয়ে 19 জনকে পুশিন করে বিএসএফ। মরুভূমির জাহাজ উট এখন যশোর জেলার বেনাপুলের পটুখালী গ্রামে। সেখানে গড়ে উঠেছে খামার। পটুখালী ও এর আশপাশের এলাকার মানুষের মধ্যে উট নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। গত বছর সৌদি আরব থেকে 8টি উট আমদানি করে যশোর জেলার বেনাপুলের পুটখালী গ্রামের নাসির উদ্দিন। ব্যতিক্রমী এই খামারটি নাসিরের খাটাল নামে পরিচিত। দূর দূরান্ত থেকে মানুষজন প্রতিদিন এই খামারে ছুটে আসছেন মরুর জাহাজ দেখার জন্য। আলহামদুলিল্লাহ, উট অনেক বরকতের একটি প্রাণী, কারণ এর আগে উট দেখতে হলে সৌদি আরবে যেতে হতো। এই জায়গায় মনে করেন যে আমরা আম ভাঙতে এসে দেখছি যে এই জায়গাটা এই জিনিসটা আছে, আমার খুব খুশি হয়েছে দেখি। উটগুলোর উচ্চতা 12 থেকে 15 ফুট। এবার কোরবানির জন্য প্রস্তুত উটগুলো, এগুলো বিশেষভাবে যত্ন নেওয়া হচ্ছে। খাদ্য খাবার দিই, ছোলা ভুট্টা, দিন একবার গোসল দেওয়া হয়। এরই মধ্যে একটি উট বিক্রি হয়েছে। প্রতিটির দাম চাওয়া হচ্ছে 30 থেকে 32 লাখ টাকা। 7টা উট হয়েছে, 1 বছর পালা হচ্ছে, একটা বিক্রি হয়েছে 24 লাখ টাকায় আমার পিছনের দা। আর এই দুটো গাভিন আছে, একটা 6 মাস
পেটে বাচ্চা আর একটা 3 মাস পেটে বাচ্চা। আমাদের এই দেশটাকে আরো সমৃদ্ধি করার জন্য এরকম আরো উদ্যোক্তা হওয়া দরকার। প্রথম উট আমরা দেখতে আসলাম, যেগুলো সৌদি মরুভূমিতে থাকে। এই উটগুলো খুব ভালো লাগছে বাংলাদেশে আসছে। বিশেষ তালিকা মেনেই উটগুলোকে প্রতিদিন খাবার খাওয়ানো আর যত্ন নেওয়া হচ্ছে। দীপ্ত, বার্তা কক্ষ। টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। দর্শকের বিষয়ে জানাতে নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা কতটা রয়েছে আমাদের জানাবেন? বঙ্গোপসাগরের এই লঘু নিম্নচাপের কারণে রাজধানী সহ সমগ্র দেশ জুড়ে আসলে যে বৃষ্টিপাত চলছে, সেই বৃষ্টিপাতে কিন্তু ইতিমধ্যেই নাকাল। এবং আমি যদি একটু দেখাই যে রাজধানীর নিউ মার্কেট একটি ব্যস্ততম সড়ক এবং বাণিজ্যিকও সড়ক বা যেটাই আমরা বলি না কেন, ঠিক সেই সড়কটি। এবং আজকে ছুটির দিনে আপনি চিত্রটি আসলে দেখতেই পাচ্ছেন, সমগ্র হাঁটু সমান পানি এবং এই পুরো রাস্তাটা জুড়ে চন্দ্রিমা উদ্যান যে মার্কেট, সেই মার্কেটের সামনে থেকে শুরু করে ঠিক ধানমন্ডির ছুঁই ছুঁই যে জায়গাটা, ঢাকা কলেজ পার হয়েও কিছু অনেক দূর সীমানা পর্যন্ত যে এই হাঁটু রাস্তার একটা সাইড বন্ধ হয়ে গিয়েছে এবং ঠিক এভাবেই কিন্তু সড়কে যানবাহন চলাচল করছে। এবং যারা সাধারণ মানুষেরা রয়েছে, আসলে শুক্রবার ছুটির দিন এবং সামনেই কুরবানির ঈদ আসছে, সেই উপলক্ষে কিন্তু শুক্রবারটা রাজধানীর মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটিতেই কিন্তু সবাই আসলে কেনাকাটা করা বা নিজেদের প্রয়োজনীয় কাজ মেটানোর জন্য বের হয়। এবং সেই জায়গায় কিন্তু আজকে সকলেই বিড়ম্বনা শিকার হচ্ছে, কারণ এই সমগ্র নিউ মার্কেট এর জুড়েই কিন্তু এই পানির যে বিস্তীর্ণ যে জায়গাটি, সেই পানির বিস্তীর্ণ অবস্থায় কিন্তু বিরাজ করছে এবং সকাল থেকেই কিন্তু ঠিক সেই একই অবস্থা বিরাজ করছে। যদিও নিউ মার্কেটের ভেতরেও কিছুটা পানি ছিল, সেটা বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু একটু কমলেও ঠিক এই চন্দ্রিমা উদ্যানের পাশের যে সড়ক, এই পাশের এক পাশের এই সড়কটিতে কিন্তু যে জলাবদ্ধতার নিরসনের কোনো ব্যবস্থা না থাকায় কিন্তু এই ভোগান্তি আসলে রাজধানীবাসীকে ভোগ করতে হচ্ছে। এবং যারা এখানে ঠিক দোকানদারেরা রয়েছে বা নিম্নয়ের মানুষেরা যারা ফুটপাতে দোকান দিয়ে থাকেন, তাদের দিন কাটিয়ে থাকেন, তারা তো দিতেই পাচ্ছে না। এবং পাশাপাশি সাধারণ যারা মানুষেরা রয়েছেন, যারা ঠিক একান্ত কাজের প্রয়োজনে নিউ মার্কেটে আসছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এবং আমরা দেখেছি যে ঠিক কিছু সময় আগেই কিন্তু আমরা দেখেছি সিটি কর্পোরেশনের যে দায়িত্বশীল যারা কর্মকর্তারা রয়েছেন, তাদের কিছু ব্যক্তিদের আমরা আসলে দেখতে পাচ্ছি যে তারা আসলে চেষ্টা করছেন যে কিভাবে এই পানি নিরসনের জন্য আসলে কাজ করা যায় এবং রাজধানীবাসীর ভোগান্তিটা আসলে কিছুটা, যত দ্রুত সম্ভব কিছুটা কম করা যায়। আসলে কারণ আমরা জানি যে গভীর যে নিম্নচাপটি আসলে তৈরি হয়েছে, এই নিম্নচাপটি কিন্তু সমতলের দিকে যাবে। আবহাওয়া অফিস এমনটাই বলেছে, ঠিক আজকে সন্ধ্যার পর থেকে সমতলগামী হবে। ঠিক সমতলগামী হওয়ার কারণে কিন্তু আজকের রাত বা আজকের যে সময়টি এখনো দিনের বাকি অংশ রয়েছে, পাশাপাশি শনিবারও কিন্তু এই যে আবহাওয়ার বৈরীর যে অবস্থা, সেটি কিন্তু অব্যাহত থাকবে। ঠিক সেই জায়গা থেকে সিটি কর্পোরেশনের যে দায়িত্বশীলতাকে আরও একটু সাধারণ মানুষেরা আসলে বলছেন যে, আমি এখানে এসে অনেকের সাথে কথা বলেছি, সবাই কিন্তু আসলে বলছেন যে সিটি কর্পোরেশন যদি আরেকটু দায়িত্বশীল হন, তাহলে এই নগরের যে এই ভোগান্তি, আসলে একটু বৃষ্টি হলেই আমরা দেখি যে রাজধানীর প্রায় সড়কগুলো আসলে ঠিক এরকম পানিতে ডুবে থাকে এবং সাধারণ মানুষের যে এই যে ভোগান্তি, এই ভোগান্তির যে জায়গাটি, সেই ভোগান্তি কিন্তু এভাবেই হয়ে থাকে। আমরা দেখছি যে পাবলিক পরিবহনও ঠিক এভাবেই, পাবলিক পরিবহনও যেমন আসছেন, ঠিক সেরকম যারা আসলে এই সড়কে নিজেদের কাজের প্রয়োজনে ফিরছেন, তাদেরও ভোগান্তি কিন্তু ঠিক সকাল থেকে একই পরিমাণ হচ্ছে। রাজধানীর নিউ মার্কেট থেকে আনোয়ারুল, এই ছিল আসলে আমার কাছে পানি বা জলাবদ্ধতার সর্বশেষ। জি স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। নিউ মার্কেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। দর্শক, বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবান রুমার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ক্যামুই অং মার্মা। ক্যামুই, বান্দরবান রুমার সড়কটি কতক্ষণ ধরে বন্ধ রয়েছে আর যান চলাচল স্বাভাবিক করতে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আনোয়ারুল, ভারী 2 দিন যাবৎ ভারী বর্ষণের কারণে বান্দরবানের যে বান্দরবান রুমা সড়ক রয়েছে, সড়কটি আজকে সকাল 10টা থেকে বন্ধ হয়ে গেছে। এবং এই যে বন্ধ হওয়ার পরে বিকেল নাগাদ যে সেনাবাহিনীর যে ইসিবি
সদস্যরা রয়েছেন, তারা সড়কটি সচলের জন্য তারা কাজ করছেন। এবং এই যে ভারী বৃষ্টিপাতের কারণে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বাড়তে শুরু করেছে এবং স্থানীয়রা বলছেন যে এইভাবে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং যে পাহাড়ের পাদদেশে যে অনেক ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন তাদেরও যে পাহাড় ধসের একটা আশঙ্কা করা হচ্ছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে বন্যা মোকাবেলায় যে বান্দরবানে 220টি অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং তারা প্রস্তুতি রয়েছেন যে সব ধরনের প্রস্তুতি মোকাবেলার জন্য। আনোয়ারুল, ক্যামুই, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী ক্যামুই অং মারমা। দীর্ঘ এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদেরকে একটি সিস্টেমের মধ্যে আনতে এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ASM আমানুল্লাহ। সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 31 মে শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত একযোগে দেশের জেলা সদর এর 137টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রায় 4 লাখ আসনের বিপরীতে মোট 5,60,595 জন শিক্ষার্থী অংশ নেবে। তিনি বলেন, ক্লাসের উপস্থিতি, ইনকোর্স পরীক্ষা সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংস্কারে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সংকট রয়েছে, তা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান অধ্যাপক ASM আমানুল্লাহ। ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ 100 নম্বরের MCQ পরীক্ষা হবে। ঈদের পর ফল প্রকাশিত হবে। আমরা মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে দেশের প্রায় 70% শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে অনার্স, মাস্টার্স এবং গ্র্যাজুয়েশন, সেখানে একটা মিনিমাম একটা স্ক্রিনিং প্রসেস থাকা দরকার। সেই জন্য আমরা ভর্তি পরীক্ষায় আমরা চলে গিয়েছি। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস প্রজাতির মা মাছ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে ডিম আহরণ শুরু করে জেলেরা। গতকাল সন্ধ্যার পর উজান থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করে হালদায়। এতে নদীর পানি ঘোলা হয়ে ওঠে। রাত 12টার দিকে জোয়ার শুরু হলে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। রামদাস মুন্সির হাট থেকে মদুনা ঘাটা এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় রাতভর ডিম সংগ্রহ করেন জেলেরা। 3 শতাধিক নৌকা নিয়ে ডিম সংগ্রহ করছে জেলেরা। বিসিবির নতুন সভাপতি ইস্যুতে মিরপুরে চলছে বোর্ড সভা। সেখানে আছেন সহকর্মী পারভেজ খোকন। পারভেজ, বিসিবির বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আনোয়ারুল, বিসিবির জরুরি বোর্ড সভা যেটি হওয়ার কথা ছিল শনিবার, তবে ফারুক আহমেদের সরানোর পর এখন বিসিবিতে জরুরি বোর্ড সভা বসেছে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। উনি কিছুক্ষণ আগে এসেছেন। 4টায় বোর্ড সভা হওয়ার কথা থাকলেও সবাই দেরি করে আসায় 5টায় বোর্ড সভা বসেছে। বোর্ড সভা চলছে এখনও। সেই ক্ষেত্রে পরিচালকদের একত্রিত হয়ে এখন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি পদে নিয়োগ করার গুঞ্জন রয়েছে। এখনও সিদ্ধান্ত আসেনি, আসলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। ফারুক আহমেদকে সরানোর বিষয়টা আসছে আইসিসি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুক আহমেদকে সরানো হয়েছে। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকেই পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে আনা হয়েছে। উনি বাংলাদেশের ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান। উনি বাংলাদেশের বিসিবির দায়িত্ব নিলে ভালো কিছুই হবে এমনটা মনে করছেন অনেকেই। তবে জরুরি সভায় চলবে কটা পর্যন্ত এখন পর্যন্ত জানানো হয়নি, কিন্তু বোর্ড সভা যে চলছে সেই ক্ষেত্রে সব পরিচালকরা একে একে করে আসছেন। বোর্ড সভা চলতেছে এখনো। ওকে পারভেজ, আপনাকে ধন্যবাদ। মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ খোকন। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ অনেক জায়গায় জলাবদ্ধতা, জনভোগান্তি। হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ। যশোরের বেনাপোলে মরুর জাহাজ উটের খামার, ঈদ সামনে রেখে বেড়েছে ব্যস্ততা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।